শফিকুর রহমান সাহেব যে কথা বলছেন, তিনিও যে খুব বেশি উত্তেজিত ভঙ্গিতে বলছেন আমার কাছে সেটাও মনে হয় না। ওনার ভঙ্গিটা বলছে এতটা না আলাপ চাইতার ভঙ্গি না, তারপরেও এটা আমার কাছে ওটাও ভালো লাগছে। কিন্তু দুই পক্ষই কথাবার্তা মানে যে স্টাইলটা বলছেন, স্টাইলটা আমার কাছে ভালো, কিন্তু বিষয়বস্তু যেটা সেটা হলো আলোচনার মূল বিষয়, যে আপনি আসলে যা বলছেন সেটা মানুষ কতটুকু নিচ্ছে, সেখানে হলো বিষয়টা। এখন প্রাথমিক পর্যায়ে তো এখন যেটা দেখতেছি আমি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একে অপরের প্রতি কিছু কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক, প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার প্রচেষ্টা এবং পুরনো কথা টেনে বলা যে ওই কথাটা কেন বলেছেন, ওই কথাটা বলা ঠিক হয় না, ওই কথা বলার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছেন, এই ধরনের কথাবার্তা কিন্তু উভয় পক্ষের বিরুদ্ধে বলছেন। এবং এখানেও আমি লক্ষ্য করছি যে মোটামুটি যুক্তি দিয়েই অপরের অভিযোগকে খণ্ডন করার একটা চেষ্টা আছে দুই পক্ষেরই। আমার মনে হচ্ছে যে মানুষের তো জানা উচিত যে কে কি বলছে, কেন বলছে এবং কথাটা কেন ভালো কেন মন্দ। কাদা ছোড়াছড়ির কোনো বিষয় কি লক্ষ্য করছেন? না, আমি এখনো কাদা টাদা দেখি নাই। অভিযোগ তো পাল্টা অভিযোগের তো থাকবেই, এটা তো থাকে, কোনো অন্যায় দেখি না আমি এখন পর্যন্ত। আমি এখানে কোনো কাদা ছোড়াছড়ি এখন পর্যন্ত আমি দেখি নাই। তবে নির্বাচনের সামনের দিকে যতটা অগ্রসর হবে ততই হবে। জি, আপনাকে ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি। ডক্টর শফিক জামাতে ইসলামীর আমির এবং তিনি এখন 11 দলীয় জোটের প্রধান বলা যায়, আর জোটের মূল প্রতিপাদ্য কি দেখছেন? ধন্যবাদ আপনাকে আর আমার বিশিষ্ট সহ-আলোচক মাসুদ কামাল। আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, নির্বাচনের মাঠে যত বক্তব্য আপনি দেন সেটা হলো আপনি ভোট ক্যাচিং স্পিচ। আপনি ভোট কিভাবে নেবেন এটাই হতে পারে আপনার একমাত্র কৌশল, আপনি ভোটটা কিভাবে নেবেন। পাশাপাশি আমরা যারা এখানে আলোচক আছি, আমি আলোচক, মাসুদ কামাল ভাই আলোচক, অনেকেই আলোচনা করে, তাদের এই বক্তব্য থেকে আমরা আলোচনা করব, এটি তো কাজ। এখন তারা যে বক্তব্য দিচ্ছেন তার আলোকে আমরা যদি এখানে আলোচনা করতে বসি, ব্যক্তি আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি এমন কোনো আলোচনার বিষয় পাই নাই যেটা এখানে বসে আমি আলোচনা করতে পারি। আর যদি করি তাহলে দেখা যাবে যে আপনি নিন্দা পাবেন। ভোটের মাঠে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি কোনো ভোটের বক্তৃতা দেখছি না, আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত লড়াই। বিএনপি জামাত লড়াই, এটা কি কথার লড়াই? নির্বাচনের মাঠে এটা যায়। আবার যদি আপনি উল্টা দিকে আসেন, আপনি ধরেন ফ্যামিলি কার্ড দিবেন, মানে এটা কি এক ধরনের প্রতিশ্রুতি? মানে এগুলা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভোট কিভাবে নেবেন, এক। দুই নম্বর, ফ্যামিলি কার্ডটা বিএনপির কেন্দ্রের প্রচারণার অংশ, তাদের সিদ্ধান্তের অংশ যে তারা ফ্যামিলি কার্ড দিবেন, ঠিক আছে। কিন্তু জান্নাতে যাওয়ার বিষয়টা কিন্তু জামাতের কেন্দ্র থেকে বা একটা তৃতীয় চতুর্থ পঞ্চম লেভেলের নেতায় যদি এই কথাটা বলে থাকে জামাতের পক্ষ থেকে, সেটা তো আরেক দলের একেবারে টপ লেভেলের নেতা যেভাবে বলছে সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে এটা বললেই আপনি জামাতের ফেভার করতেছেন বলে মানুষে বলবে। আমরা আলোচনার বিষয়, আপনি যদি ফ্যামিলি কার্ড ধরেন, সেটা কি? সেটা তো জগৎ। ফ্যামিলি কার্ড মানে কি? ইন ক্যাশ অর কাইন্ড। জগতে মানুষ টাকা এবং ক্যাশ এবং কাইন্ড খোঁজে, এটা হলো জগৎ মানে দুনিয়া, আর বেহেশত মানে আখেরাত। তাহলে তো ভালো, দুই দল তো তাই দিচ্ছে, এক দল দিচ্ছে দুনিয়া, আরেক দল দিচ্ছে আখেরাত। মানে এইরকম। তো আমরা রহমান সাহেবকে যে তারা কিছু একজনের উদ্যোক্তা প্রশ্ন করলো যে আমরা যখন কোনো বিল্ডিং করতে যাই বা ব্যবসা বাণিজ্য করতে যাই, আমরা চাঁদাবাজির মুখোমুখি হই, এটা বন্ধ হবে কিনা। সেখানে উনি জবাবটা দিয়েছেন এরকম যে আমরা যেই প্ল্যান করি না কেন কোনো ইস্যুই সাকসেসফুল হয় না। তারপরে বলা হচ্ছে যে সরকার থেকে একটা বার্তা যাবে। বিষয়টা কিন্তু এখানে নয়। সরকারে যাবেন কে? সরকারে যাবেন, আজকে যদি আমি তর্কের খাতিরে বলি, হয় তারেক রহমান সাহেব, নয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার প্রশ্ন যার কাছে আসবে সরকার থেকে বার্তা যাবে মানে কি? ক্ষমতায় গেলে তো যাকে প্রশ্ন করে উনিই সরকার প্রধান। একদল ক্ষমতায় আরেক দল চাঁদাবাজি করে, এই নজির নাই। তাহলে আপনাকে দলীয়ভাবে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে, দলীয়ভাবে। পরিষ্কার যে এই দল চাঁদাবাজি সমর্থন করে না এবং বন্ধ করে, এক। দুই, একই প্রশ্ন আরেকজন নেতাকে বলছে, নামটা বললাম না,
তার অনুষ্ঠানে সে তখন বলতেছে চাঁদাবাজি, মাদক, এইসব বিষয় একটা একটা ঐক্যবদ্ধভাবে কিছু করতে হবে। মানে কংক্রিট জবাব কারো নাই যে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে। এই যে প্রশ্নের উত্তরটা সরাসরি নাই, এটা আমার কাছে দুঃখজনক, 1 নম্বর। 2 নম্বর, ওই দ্বিতীয় ব্যক্তি বলছেন যে প্রশাসনও নাকি এর ভিতরে ইনভলভ। আপনি সিম্পল। সুতরাং এই চাঁদাবাজির প্রশ্নটা আসলো যখন, এবং এই প্রশ্নের উত্তরটা সরাসরি আসা উচিত ছিল, ইয়েস আমরা যদি ক্ষমতায় যাই আমরা নিশ্চিত করে বলে দিচ্ছি আমার দলীয়ভাবে চাঁদাবাজির প্রশ্নই ওঠে না, এই দেশের মানুষ শান্তি থাকে, অন্তত এই চাঁদাবাজির বাড়তি ঝামেলা নেবে না। তার সাথে আপনি দুর্নীতি এইটা সেটা পেঁচায় গোছায় কিছু কথা বলে দিয়েছেন, ডাইরেক্ট এই উত্তরটা আসে নাই। আমি ঠিক জানি না উত্তরটা আসলো না কেন। তৃতীয় কথা হচ্ছে, আমরা এখন এই মুহূর্তে কি চাই? যেমন ধরুন ফ্যামিলি কার্ড দিবেন আপনি, উন্নয়নের নামে যে কথাটা হয়েছে সেটা খুব কম লোকে ব্যবহার করে এরকম কথা বলা হচ্ছে, এটা কিন্তু মেইন কথা না। মেইন কথা হচ্ছে উন্নয়নের নামে যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতির বিচারটা করা হবে কিনা। কেউ কেউ বলছেন দায়িত্বশীল নেতা যে গত 16 বছরে অনেক লুট হয়েছে, অনেক সম্পদ লুট হয়েছে। এটা তো একটা সিম্পল কথা, লুট হয়েছে। ওটা মাসুদ কামাল বলে রাবি লুট করে যে টাকা বাইরে পাচার করে থাকে সেটা ফেরত আনা হবে। উই ওয়ান্ট দ্যাট কমিটমেন্ট। আমরা কিন্তু সেটা পাচ্ছি না সম্ভাব্য যারা ক্ষমতায় যাবেন তাদের কাছ থেকে। আমরা প্রত্যাশা করি এই আমি ধরনের একটু বক্তব্য। মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, জামাতের আমির বারবার বলছেন যে চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে আগামী নির্বাচনে ভোটাররা। একই সাথে তিনি বলছেন যে বস্তা পচা রাজনীতিকে দূরে ফেলে দিতে হবে। এগুলি কি বিএনপির দিকে মানুষ 1971 সালে যাদেরকে দেখেছে মানুষ নতুন করে আবার তাদেরকে দেখতে চায় না? আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে দাঁড়িপাল্লার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে মানুষ ভোট দিবে না। সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আমি আপনার একটা কথা বলি যে আগামী নির্বাচন যে যাই বলুক, আগামী নির্বাচনে মূল ইস্যু দাঁড়াবে দুর্নীতি। মূল ইস্যু দেশের মানুষের কাছে আপনি আলাপ করে দেখতে পারেন। আপনাদের অফিসটা কারওয়ান বাজারে যে আপনি যে ফুটপাতে যারা দোকান নিয়ে বসে, মাটিতে যারা ফ্লোরে বসে, সবজি যারা বসে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের মূল ইস্যু দুর্নীতি। প্রত্যেকটা দোকানের সামান্য ফুটপাতে বসে এদেরকে প্রতিদিন দিতে হয় 200 থেকে 300 টাকা। তাহলে এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কারা? বিএনপি সোচ্চার কারা নাকি জামাত? না, মুখে সবাই সোচ্চার। আওয়ামী লীগ যে 17 বছর ছিল, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন তো, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স আমার। জিরো মানে তো কি বলেছে, জিরোর আগে কয়টা অক্ষর? 20 টাকার সবজি ঢাকায় আসতে আসতে 40 টাকা হয়ে যায়, 50 টাকা হয়ে যায়। এবং এই টাকাটা কে দেয়? আমি আপনি দিই, যারা অনেকে প্রান্তিক ক্রেতা তারা দিই। এখন এই চাঁদাটা কে তুলে? আগে তুলতো মনে করেন আসাদুজ্জামান কামাল সাহেবের অনুগ্রহে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই যে তুলতো। এখনও কি তারা তুলে? তারা তুলে না। তাহলে এখন কে ওটা রিপ্লেস করছে? কি কেউ না কেউ তো করছে। তারা কি কোনো রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া করতে পারছে? পারে নাই। তাহলে তারা যদি করে থাকে, এখন তার এই মুহূর্তে তো কোনো রাজনৈতিক দলও নাই, মানে ক্ষমতায় তো নাই। একটা আসে তাহলে যে কোনো একটা হবে, সেটা কোনটা? এখন আপনি বড় জিজ্ঞাসা করেন যে চাঁদা তোমার কাছ থেকে কে তুলে? ওরা তোমাদের আরও বেপরোয়া হবে। এখন আমি এই জন্যই বলি, এবার নির্বাচনে এই যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটাই হবে মূল ইস্যু। দেখেন, একটা কথা বললাম। আর চেতনার পেতনা, এই 24-এর চেতনা, 71-এর চেতনা, এটা মানুষের মনে আছে। কিন্তু আগে হলো যে গায়ে তো সইতে হবে। দুর্নীতি করলে ঝামেলাতে আমরা সাধারণ মানুষ পড়ি। সাধারণ মানুষ দুর্নীতিবাজকে দেখতে চায় না। মানুষ তো দেখেছে দুর্নীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ কিন্তু তারা আওয়ামী লীগ আমলে দেখেছে। একজন লোক ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে বাইরে, ব্যাংক লুটপাট করতেছে, কেউ কিছু বলতেছে না। এই দুর্নীতি আমাদের দেখা শেষ। কাজে দুর্নীতি আর দেখতে চাই না। এখন দুর্নীতি কে করবে কে করবে না, সবাই মুখে বলবে আমি দুর্নীতি করি না, সব চুরি বলে আমি চুরি করি না। এর মাধ্যমে যে জাজমেন্ট দিবেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি কতগুলো জিনিস দেখেন, অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা হয়তো তর্কের খাতিরে বলি, এবং আমাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়া, আমলা, এবং আপনি যদি ধরেন কর্পোরেট বলতে আমি বড় ব্যবসায়ীদেরকে বলছি, এই 3টে স্টেক হোল্ডার কিন্তু একটা মারাত্মক ব্যাপার বাংলাদেশে। এই 3টে স্টেক হোল্ডার যাকে ফেভার করে, এই 3টে স্টেক হোল্ডারের চাবিকাঠি হয় মানে রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের কিন্তু নিজস্ব কোনো সে নাই। কেন আমি বলি,
আমি অন্য দলের কথা বলবো না, যে দুইটা দল ক্ষমতায় ছিল বাই রোটেশন, তাদের মধ্যে 85% লোক বেকার। 85% লোক যখন বেকার হয় তখন তারা চলে কিভাবে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেই আলোচনায় যাচ্ছি না। আবার দেখেন, যেই মিডিয়া শেখ হাসিনা যতদিন ছিল 5ই আগস্টের পূর্ব পর্যন্ত কোনো সে নাই, ওই 3টে স্টেক হোল্ডারের কাছে রাজনীতির বিষয়ে জিম্মি। সুতরাং এটা একটা কঠিন জায়গা। কেন বলছি কথাটা? 1971 সালের যুদ্ধ অপরাধী, একে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে এই মাঠে। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেন তখন এদেরকে সাথে নিয়ে আন্দোলন করছে। তো স্বাধীনতা বিরোধী লোক নিয়ে যদি আপনি আন্দোলন করতে পারেন এরশাদের বিরুদ্ধে, সে তো স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না। এরশাদ কথার কথা বলছি আমি, আন্দোলনের সময় তারা লাগছে। আবার কোনো দল তারা ক্ষমতায় নিয়ে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। আপনি এখন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে এটা কি গ্রহণযোগ্য? এটা কি মানুষ দেখে না? আমি বলছি আপনি এখন গন্ধ পাইলে হবে না, তো আপনি তো মন্ত্রী বানাইছিলেন। তো এই যে বিষয়গুলা, এটা আমি এটাও বাদ দিলাম। ঋণ খেলাপি মানে কিরকম? এমন যদি হইতো 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঋণ টান, হাজার হাজার কোটি, 100 কোটি টাকা, মানে ঋণের পুকুর নিয়ে এমপি হইতে যাচ্ছে। আপনি নিশ্চিত থাকেন 5 বছর যদি থেকে ওই পুকুরটা ভরাট কইরে মহাসাগর বানাবে। না, পুকুরটা ভরাট করে ফেলবে, ওই ঋণের পুকুরটা ভরাট কইরে অনেক উঁচু করে ফেলবে। তা আপনি একটা রাষ্ট্র যখন নীরব দর্শক, বিষয় না, টিকিট আপনি কিনবেন, এক্সপায়ার হলে কিচ্ছু আসা যায় না এদের। কারণ এই হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, এতে এভরিডে একটা করে টিকিট নষ্ট হলে কি হয়? কিচ্ছু যায় না। আমরাও তো জার্নি করি, একটা করে টিকিট এভরিডে নষ্ট হলে কি হয়? কিছুই হবে। এক বছরে 365 লাখ টাকা যাবে, নয় 730 কোটি টাকা, 30 লক্ষ টাকা যাবে, 7 কোটি। আমি তো 1000 কোটি টাকার ডিফল্টার। তো আপনি পরিষ্কার ডিফল্টার যখন নিয়ে যাচ্ছেন নির্বাচনে, এবং কেউ কোনো কথা বলতেছে না, পত্রিকাওয়ালারা জানে না, তারা লিখে বলতে পারে না তো নির্বাচনের অযোগ্য, এবং নির্বাচন কমিশন কিভাবে হজম করলো, কিভাবে অ্যালাউ করলো। 2, চিবিয়ে দায়িত্বশীল বহু লোক এই টকশোতে এসে বলছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট হয় না। তো আপনি নির্বাচন কমিশন কি জন্য চিঠি দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না? ওইখানে কি আপনার এসপি লাগতো? ওইখানে আপনার ইউএনও লাগতো? আপনার টিএনও লাগতো? আপনি বন্ধ করলেন কেন? কার ইশারায়, কার ইঙ্গিতে? তার মানে কি? এবং সেখানে চিঠিতে কি বলছেন উনি বলছেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপরে যাতে প্রভাব বিস্তার না করে সেই জন্য বন্ধ করছেন। তার মানে ওই নির্বাচনের ইম্প্যাক্ট আছে, হেলন করিয়ে দেয়, মানে হেলে পড়ে। তা রাজনীতিবিদরা আবার এদিকে হেলে পড়ে, অর্থাৎ একটা নেক্সাসের কথা বললো। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমগুলো রাজনৈতিক দলকে সঠিক কাভারেজটা দিচ্ছে কিনা, সমান কাভারেজ খুবই সন্নিকটে। এই অবস্থায় গণমাধ্যমগুলো রাজনৈতিক দলগুলোর কাভারেজ কেমন দিচ্ছে, সমতা থাকছে কিনা, বা যেই দল বা যেই জোট যেইটুকু কাভারেজ পাওয়ার কথা সেইটুকু দিচ্ছে, নাকি গণমাধ্যম আবার একদিকে ঝুলে পড়ছে? শুনেন, পৃথিবীর কোনো দেশেই গণমাধ্যম একদম ইঞ্চি মেপে কভারেজ দেয় না। গণমাধ্যমগুলোরও একটা রাজনীতি থাকে। এটা আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় এক একটা দলকে এক একটা গণমাধ্যম সাপোর্ট করে, ওটা তাদের একটা পলিসি আছে। সেটা তো প্রকাশ্য পলিসি। আমাদের এখানে প্রকাশ্য পলিসি। আমাদের এখানে পলিসি হলো মোটামুটি, দেখেন ওখানে আর আমাদের পার্থক্যটা কোথায় বলি, মানে যখন হয় কি, যখন নাকি আইন বিচার এগুলো কাজ না করে, তখন আপনি অন্য কোনো জায়গায় কোনো নিয়ম নীতি খুঁজে পাবেন না। আমাদের গণমাধ্যমগুলো সবগুলো গণমাধ্যমের মালিক কারা? তাদের ব্যবসায়ী। তাদের কিন্তু গণমাধ্যমের বাইরেও অন্য ব্যবসা আছে। তো যেহেতু তাদের অন্য অন্য ব্যবসা আছে, তাদের সেই ব্যবসাগুলো তারা সরকারের সঙ্গে যুদ্ধ করে করতে পারবে না। যে কারণে আমাদের গণমাধ্যমগুলো সবসময় সরকারের তোষণ করে, কারণ তাকে তো ব্যবসাটা করতে হবে। তো এখন তার অনেক ব্যবসা, অনেকে গার্মেন্টসের ব্যবসা, অনেকে জমির ব্যবসা, মাটির ব্যবসা, অনেক ব্যবসা, এবং এই সমস্ত ব্যবসার মধ্যে নানা ধরনের জটিলতাও কিন্তু আছে। আর সরকার চাইলে জটিলতা না থাকলেও তাদেরকে বিপদে ফেলতে পারে। যে মাধ্যমে তোষণ করতেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এর তো তেমন কোনো ক্ষমতাও নাই। তাও দেখবেন কোনো একটা গণমাধ্যম আপনি বের করতে পারবেন না যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের নানা অপকর্ম, অযোগ্যতা, অনিয়মের কোনো সমালোচনা করে। কেউ করে না, সবাই তাকে হ্যাপি রাখার চেষ্টা করছে। বিএনপিকে আমরা বলতেছি যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে। বসুন্ধরায় বিএনপির লোকজন নাই? বিএনপিকে টিকা রাখার জন্য বসুন্ধরায় বিএনপি তার লোকজন বসায় নাই, সাংবাদিকদের দিয়ে বসাইছে।
বিএনপি লাইনে যারা সাংবাদিক নেতা, মূল নেতা, এই যে কাদের গনি চৌধুরী, গিয়াসউদ্দিন রিমন, এই যে হাসান হাফিজ, এগুলি বিএনপির লোক না? এগুলি নিয়ে বসুন্ধরা বসায় নাই, বসুন্ধরা বসে নাই? এটা কি যোগ্যতার কারণে পড়ছে নাকি দলীয় পরিচয় পড়ছে? বলেন আপনি। দলীয় পরিচয় পড়ছে, সিম্পল ভাই। মিডিয়াগুলো, মিডিয়ার মালিক যেখানে না পড়ছে, মিডিয়ার মালিকরা ডাকছে, ভাই আসেন আসেন। মালিকরা যে হাতে পায়ে ধরে বসাইছে, আপনার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো না, আচ্ছা ভাই আপনি আসেন। আমার সম্পাদক হন। আপনার সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো না, ভাই আপনি বলছেন সব না, হ্যাঁ সব না একজন, ওই একজনকে খুঁজে বাই করেন, দেখবেন যে আগামী গভর্নমেন্ট আবার সেও গেছে একই লাইনে। ওকে, মাসুদ কামাল ভাই, আপনাকে যদি আমি সম্পূরক প্রশ্ন করতে চাই, যে নির্বাচনের মাঠে আমরা দেখলাম যে বিএনপির যারা প্রার্থী আছে নিজ দলের, তাদের বাইরে আবার স্বতন্ত্র, নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা, যাদেরকে আবার কোথাও কোথাও বিএনপি বহিষ্কার করেছে, এবং এই লোকগুলি তো বিএনপির ছায়াতেই ছিল না। এরা বিএনপির জন্য ক্ষতিকর, এবং এরা বিএনপিকে একটা বিপদে ফেলাবে, কোনো সন্দেহ নেই। ভোট তো কমবে, ভোট কমবে না। তা আমার কথা হলো কি, দেখেন বিএনপির শীর্ষ যে নেতৃত্ব, উনি তো হাইকমান্ডের উচিত হবে যে কোন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে, কার রিকোয়েস্টে, এটাকে তালিকা তৈরি করা। যেগুলি ফেল করবে ওইগুলিকে যার রিকোয়েস্টে দেওয়া হয়েছে তারই দল থেকে বের করে দেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আবু হেনা রাজ্জাকি, এক সময় বলা হতো যে জামাত একদমই একটা সংগঠিত শক্তি, তারা একদম কেন্দ্র থেকে যা বলে মাঠ পর্যায়ে তাই শুনে। এইবার আমরা কিছু ব্যতিক্রম দেখলাম, যে রাখছে যাতে প্রত্যাহার না করতে পারে। তারপরে তাদের জোটে আবার দুর্বল দলের প্রার্থীরাও আছে। এই অবস্থায় মানে জামাতে, আপনাকে এবং মাসুদ কামাল ভাইরে, আসলে আমরা অতীত জরিপ যদি দেখি, অতীত মানে ভোটের জরিপটা, তাহলে টপে আছে আওয়ামী লীগ আর বিএনপি। অতীত জরিপ, আমি অ্যাট প্রেজেন্ট বলছি না, অ্যাট প্রেজেন্টের মাঠের সিনারি আমরা জানি না, আর একটা ভোট হইলে বুঝবো। বাট প্রচলিত যে কথা আছে তাতে সবাই বলে যে জামাতের ভোট আগের চেয়ে বেড়েছে। ভোট বাড়া এক জিনিস, আর তাদের দলে লোক যোগ দেওয়া আর এক জিনিস। জামাত সিভিল মিলিটারি বলতে পারেন, রেজিমেন্টেড, সিস্টেম ফলো করে। এখন সিস্টেম ফলো করলে কতক্ষণ ব্যত্যয় হতে পারে। যাকে বললেন যে আটকায় রাখছে যে তুমি উইথড্র করো না, উইথড্র করো না মানে এটা একটা ব্যতিক্রম। তার মানে এখানেও যে অ্যাবসোলিউট একটা নিয়ম কানুন আছে তা না, কিছু ব্যত্যয় ঘটতেছে বা ঘটতে পারে। এখন জামাতের যাদেরকে জোটে নিছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে একটা। আপনি বিএনপি জোট একটা, জামাত জোট একটা। আপনি যদি বিএনপি জোটটা চিন্তা করেন তাহলে দেখবেন বিএনপি ছাড়া দলে অন্যান্য যে দলগুলো আছে জোট হিসাবে, তাদের দলের ভোট 2টা বাসে বললে শেষ হয়ে যায়, মানে ওই দলগুলোর। কিন্তু জামাতের সাথে যে জোটগুলো আছে তারা ইসলামী ফোর্স, প্রত্যেকেরই কিছু না কিছু ভোট আছে, সংখ্যা যে পরিমাণই হোক, অন্তত ওই 2 বাস না, কিছু ভোট আছে। সেই দিক থেকে বিবেচনা, সে বাড়তি ভোট পাইলে বিরূপ মানে প্রতিক্রিয়ার একটা ভোট ওখানে হতে পারে, এবং সেটার সম্ভাবনা যে নাই তা না। কেন আছে আমি বলি সেটা। আপনি যদি 2024-এর 5ই আগস্টের পরের সিনারিওটা দেখেন, তাহলে এই তরুণ ভোটার, তাদের কাছে তাজা ঘটনা হলো 24-এর ঘটনা, 24-এর জুলাই চেতনা। আর 71-এর যে চেতনা, 71 আমার মূল শক্তি, ওখান থেকে আমি দেশ পেয়েছি, তারপরে আমি সেখান থেকে স্বৈরাচার সরাইছি। সব দলের বন্ধু তারা হয়নি। সুতরাং এই 4 কোটি ভোটার কিন্তু ওই অ্যাক্টিভিটিস দেখছে। আপনি নিশ্চিত করে ফলাফল কী হবে আমি জানি না, তো এই তরুণ যে ভোটার, তারা চিন্তা করবে যে জুলাই চেতনা ধারণ করে কারা। এখন বলতে পারেন আমি জুলাই চেতনার পক্ষে, উনি জুলাই চেতনার পক্ষে কে, সেইখানে ভোট যাবে। এটা গেল একটা দিক। সেকেন্ড দিক আরেকটা মারাত্মক, যে দলে যেই থাকুক না কেন, আমি যে দলটা ফলো করি, মনে করেন ফর এক্সাম্পল, কিন্তু আমার ছেলে একটা মারা গেছে আন্দোলনে, আমি যদি দেখি আমার এই দল এখন ওই কি বলে ফ্যাসিস্ট সরকারের দিকে টানে কিছুটা, আমি এই দলে বিলং করলেও মুখে কিছু বলবো না, ভোট তাকে দিব না। কারণ আমার সন্তান গেছে, সেটার ব্যথাটা আমি বুঝি, আমার দল বুঝবে না। আবার 30,000 40,000 আহত হয়েছে, তাদের নানা বা দাদা বা বাপ যারা ভোটার, তারাও চিন্তা করবে সে যে দলেই বিলং করুক না কেন, যদি দেখে যে না ওই ফ্যাসিজমের পক্ষে তাদের অ্যাক্টিভিটিস
ভোট সেখানে দেবে না। এবং এই 30,000 আহত হওয়ার গার্জিয়ানরা, ওই 1400 নিহত তাদের গার্জিয়ানরা, এরা কিন্তু ব্যাপক প্রচারণা চালাবে যে জুলাই চেতনা ধারণ করে যারা, তারা যেন সামনে ক্ষমতায় আসে। সেক্ষেত্রে ভোট যদি কিঞ্চিত না, আমি 40-50% যদি সুন্দর হয়, আপনি নিশ্চিত থাকেন লড়াই হবে হাড্ডাহাড্ডি, কোনো ডাউট নাই। জি, ধন্যবাদ আপনাকে। মানে এটা বলা হয় বা ওয়াশিংটন পোস্টে এসেছে যে জামাতের আমেরিকা প্রীতি অথবা আমেরিকার জামাতের সাথে একটা নেগোসিয়েশন বা তাদেরকে এখন ভালোভাবে দেখার জাতিক সমীকরণ এই ভোটের মাঠে। দেখেন, যে পত্রিকার মূল ভিত্তিটা হলো ঢাকায় একজন মানে আমেরিকান কূটনীতিকের সঙ্গে কয়েকজন মানে আপনার সাংবাদিকের বৈঠক, অনানুষ্ঠানিক বৈঠক, এবং সেটা একটা অডিও রেকর্ড ওনাদের কাছে পুরো ভিত্তি করে করেছে। জামাতের সঙ্গে তারা বসেছে, এই রেকর্ডটা ওখানে পৌঁছলো কিভাবে, না কূটনীতিকের সাথে ওখানে পৌঁছালো কিভাবে? হয়তো ওইখানে যারা ছিল তাদের মধ্যে কেউ পৌঁছেছে, অথবা ওখানে কেউ হয়তো তারা হয়তো এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা প্রকাশিত হওয়ার পর এটা আলটিমেটলি ভোটারদের মধ্যে কার পক্ষে যাবে? জামাতের পক্ষে যাবে। এখন যদি জামাতি এটা পাঠাইছে কিনা, জামাতি এটা প্রকাশ করছে কিনা কেউ জানে না। কিন্তু এই গোপন বৈঠক তো, হ্যাঁ তাই তো আমি বলছি, গোপন বৈঠকটা ওখানে কীভাবে গেল আপনি আমার বলেন না, অডিও ক্যাসেটটা কীভাবে গেল? তো ওখানে যারা ছিল তাদেরকেও এটা রেকর্ড করছে, করেই তো পাঠাইছে। আচ্ছা, এই ধরনের বৈঠক যে আর কারোর সঙ্গে হয় নাই সেটা আপনি কনফার্ম? গোপন তো, গোপন সব তো প্রকাশিত হয় না। আপনি শিওর আর কোনো বৈঠক হয় নাই? হতে পারে। তো আমি মনে করি পার্সোনালি আমেরিকার ব্যাপারটা হলো কি, হাসিনার পতনের পর আমেরিকার বিশেষ কাউকে সমর্থন করার প্রয়োজন নাই। যারাই এখন ক্ষমতায় যাবে, সেটা জামাত যাক, বিএনপি যাক, এনসিপি যাক, ইসলামী আন্দোলন যাক, এমনকি জাতীয় পার্টি যেই যাক, আমেরিকা যা বলবে তারা তাই শুনবে। কারণ তাদের এই অভিজ্ঞতাটা আছে, না শুনলে কি হয়, এটা তারা 24 আগস্টে দেখছে। কাজে এই রিস্কে কেউ যাবে না। বিপরীত দিকে আমেরিকা কার পেছনে বাজি ধরবে? যে দেখেন, আমি ভোট দিব একজনকে, আমেরিকা এসে আমার হাত ধরবে, এখানে ভোট দিও না, এখানে দাও, বলবে না তো, ভোট তো আমি দিব। তো আমেরিকা কি করতে পারে? যে একদম কম ভোট পেয়েছে তাকে বেশি ভোট পাওয়াইয়া দেওয়া, এটা বাইরের কোনো শক্তির পক্ষে সহজ না। বাইরের শক্তিগুলি কি করতে পারে? হয় ডিস্টার্ব করতে পারে, নামাই দিতে পারে, নামানোর জন্য ডিস্টার্ব করতে পারে। বেশ পাইছে, করে দিছে। যদি সারা দেশে হাসিনার পক্ষে মানুষের একটা জনমত থাকতো, কিচ্ছু হইতো না। সারা দেশের মানুষই তো হাসিনার বিরুদ্ধে খেপে গেছিল না? তো এখন আমার সঙ্গে মনে করেন একদম সে প্রত্যন্ত অঞ্চলে, তার সঙ্গে কি আমেরিকার প্রেসিডেন্টের কোনো যোগাযোগ হয়েছিল যে ভাই তুমি হাসিনার পক্ষে নামো? কোনো যোগাযোগ, তার সঙ্গে কারোরই যোগাযোগ হয় নাই। সে নিজ দায়িত্বে হাসিনার পক্ষে মাঠে নামছে, হাসিনার বিরুদ্ধে। হ্যাঁ, হাসিনার বিরুদ্ধে নামছে। ওনারা এখানে তাকে একটু হিলিক দিছে, বাতাস দিছে। এই তো প্রয়োজনের সময় বাতাসটাই অনেক, কিন্তু বাতাস দিয়ে জেতানো যায় না রে ভাই। মনে করেন প্রায় জিতা গেছে, একটু ধাক্কা দিলেই হয়, তাকে আপনি ধাক্কা দিয়ে পাশ করাতে পারেন। তো সেইভাবে যখন মিটিংটা হয়েছে তখন পর্যন্ত আপনার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশে বিএনপির চেয়ে জামাতের সম্ভাবনা বেশি? তা তো মনে হয় নাই তখন পর্যন্ত। এখন ধীরে ধীরে হয়তো চেঞ্জ হতে পারে, হয়তো এখন মনে হচ্ছে। তো তারা কেন একটা অধিকতর দুর্বল পার্টির জন্য এত শ্রম দিবে? তো তার জন্য সবই সমান রে ভাই। এখন যদি আবার আওয়ামী লীগ ব্যাক করে, আওয়ামী লীগ আর আমেরিকার সঙ্গে ওইরকম বেয়াদবি করবে না, গর্তমি করবে না, যেটা হাসিনা করছিল, করবে না। কিন্তু রাজনীতির যে বাতাবরণ, সেই বাতাবরণ এখন দুই দিকে দুই দলকে ঠেলাঠেলি করা হচ্ছে। এক দলকে বলা হচ্ছে যে আমেরিকার সাথে তাদের সম্পর্ক খুব ভালো, আমেরিকা তাদেরকে চায়। আবার আরেক দল বলছে যে না, ভারত চায় বিএনপিকে, বা বিএনপি ভারতের দিকে ঝুঁকে পড়েছে। এই ঝুঁকাঝুঁকির রাজনীতির পরিস্থিতিটা কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশ তো গ্লোবাল ভিলেজের একটা মেম্বার। এমন না যে আপনি একা একটা দেশ, সারা পৃথিবীর সাথে আপনাকে সম্পর্ক রেখে চলতে হবে।
সুতরাং ন্যাচারালি আপনি মনে করেন বাংলাদেশে যখন রাজনীতির ইলেকশন হবে বা বাংলাদেশের যে চলমান প্রক্রিয়া রাউন্ড দ্য ইয়ার চলতে থাকে, তাতে বাংলাদেশের 3 দিকে আছে প্রতিবেশী ভারত, আমেরিকা তো বাংলাদেশের প্রতিবেশী না। সুতরাং আপনি ভারত যতটা কনসার্ন হবে বাংলাদেশ ইস্যুতে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের কালচার, এটা তো আমেরিকা হবে না, 1 নম্বর। 2 নম্বর হলো এই ভূখণ্ডে হয়তো আমেরিকার সাথে সবচেয়ে বড় লড়াই চায়নার। এখন ভারত যদি চায়নাকে মোকাবেলা করতে পারে ইন ফেভার অফ আমেরিকা, তাহলে আমার কাছে মনে হয় তাদের ভিতরে খুব একটা ঝামেলা থাকার কথা না, আমেরিকার দিকে ঝুঁকে আছে। বিষয়টা যদি এরকম হয়, বাংলাদেশের নির্বাচনের দিকে তাহলে তাকাইতে হবে। বাংলাদেশের নির্বাচনের 3টে ধাপ, 3টে স্টেজ। ফার্স্ট হলো সুষ্ঠু নির্বাচন। আমি যেটা আপনাকে বললাম, সুষ্ঠু নির্বাচন মানে হইল 2টা দলের হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং হাড্ডাহাড্ডি লড়াই আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আজকে যে বাংলাদেশের পরিস্থিতি, তাতে ওই লড়াইতে 2/3 মেজরিটি কেউ পাবে না, বাট সিঙ্গেল মেজরিটিতে কেউ না কেউ জিতবে। এটা হলো আমার ধারণা, আই মে বি রং। অন দ্য আদার হ্যান্ড আর 2টা পার্ট বাংলাদেশের নির্বাচনে থাকতেছে, একটা হলো কারচুপি আর একটা হলো আপনার ইঞ্জিনিয়ারিং। অনেকে মানে গোলায় ফেলে যে কারচুপিটা কি আর ইঞ্জিনিয়ারিংটা কি। কারচুপিটা করে পেশি শক্তি, মানে দলের নেতাকর্মীরা ভোট সেন্টারে যাবে, ভোটটাকে কেন্দ্র করে দখল করবে, প্রশাসন নির্বিকার তাকায় থাকবে, সিল সাপ্পর মারবে। সেই ব্যাপারটা আমার একটু ডাউট আছে, বোধহয় এবার খুব কঠিন সেটা আমার ধারণায়। এবার আসেন ইঞ্জিনিয়ারিং কারা করে? ইঞ্জিনিয়ারিং কিন্তু কোনো দল করে না, ইঞ্জিনিয়ারিং করে প্রশাসনের কর্মচারীরা। সেটা কি? আপনি যে কেন্দ্রে ভোটটা গণনা করা হয় সেখানে কিন্তু পুলিং অফিসার স্বাক্ষর এবং পুলিশের স্বাক্ষর দিয়ে একটা কপি তাদেরকে দিয়ে যেতে হয়। না দিয়ে গেলে আপনি কি করবেন? প্রশ্নটা আমার ওইখানে। আপনি ভোট কে কতবার লেখা আপনাকে দেখাইলো, পুলিং এজেন্ট দেখাইলো, সব কিছু ঠিক আছে, দিয়ে দিল, আপনি কপিও একটা দিয়ে দিল। ফর এক্সাম্পল, এক দল পাইছে 153, একজন পাইছে ধরেন এই 107, 153 আর 107, ওই 1-এর 2 করে যদি আপনি জমা দেয়, আমি কথার কথা বলছি, তাহলে 153 আর 207 হয়ে গেল। আর আপনার কাছে যে কপিটা আছে এটা 107 আছে, এটা আপনি মিলাইবেন কখন? আপনি মিলাবেন কখন? ও তো এটা পাঠাই দিল, পাঠাই দেওয়ার পর আপনি টের পাইলেন যে একটা কারচুপি হয়েছে। আইন বিচার ব্যবস্থা কিভাবে চলে, এবং পরের দিন যখন শুনবেন অমুক দল বিজয়ী, যে জামাত বিজয়ী হয়েছে ফর এক্সাম্পল, বা বিএনপি বিজয়ী হয়েছে, আপনার কেউ আদালতে গিয়া আপনি কোনো রেজাল্ট পাবেন না। রেজাল্ট পাইতে পাইতে ওই পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আমরা অতীতে দেখছি। কাজেই এই ইঞ্জিনিয়ারিং একটা জায়গা, যেই ইঞ্জিনিয়ারিংটা ডিপেন্ড করে, এই ইঞ্জিনিয়ারিং যারা করবে, যদি আপনি ভারত আর আমেরিকা নিয়ে আসেন এই আলোচনার মধ্যে আমি বলতেছি, তাহলে ইঞ্জিনিয়ারিং যারা করবে তারা কোথায় ফেভার করে, অথবা এই কর্মকর্তা কর্মচারী কাদের নিয়ন্ত্রণে বা কারা নিয়ন্ত্রণ করতে পারে ইঞ্জিনিয়ারিং যদি ধরি আমি। কারণ বাংলাদেশে কোনো ইলেকশনই ইঞ্জিনিয়ারিং কিংবা কারচুপি ছাড়া হয়নি এ পর্যন্ত, কম আর বেশি। সুতরাং আমাদের কাছে এখন সবচেয়ে সন্দেহের জায়গাটা হলো ইঞ্জিনিয়ারিং। কিন্তু আমি এই কারচুপি বা দলীয় নেতা সেটার ব্যাপারে আমার একটু টেনশন কম আছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার। তাহলে একবারও কি আপনারা নির্বাচন কমিশন তথা সরকারকে প্রশ্ন করছেন যে দলটা ব্যান্ড নয় কার্যক্রম স্থগিত করা হয়েছে, তাহলে যে দলটা ব্যান্ড নয় সে যদি ন্যূনতম 25% ভোটার রিপ্রেজেন্ট করে, তাহলে 1/4 অফ দ্য পপুলেশন সে রিপ্রেজেন্ট করে, এইরকম একটা বিরাট অঙ্কের লোক রেখে আমরা নির্বাচনে যাচ্ছি কেন? আমি কিন্তু সরকারের দোষ দিব না, রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, কিন্তু সরকার তো গণতন্ত্রে বিশ্বাসী না, সেটা গণতান্ত্রিক সরকারই না। কিন্তু নির্বাচন কমিশন ফয়জুল করিম কালকে দেখলাম যে আমাদের একটা নিউজ অন এয়ার হলো, তিনি বলছেন যে আওয়ামী লীগের ভোট আমি চাই, তাদেরকে যেন মামলা না দেয়া হয়। তো সবাই তো আওয়ামী লীগের ভোট চাচ্ছে মাঠ পর্যায়ে, এবং বলতেছে আপনারা নিরাপদ থাকবেন, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। এটাই তো হলো রাজনীতি, যে একটা দল আওয়ামী লীগের ভোট তো আওয়ামী লীগের কাছে যাবে, আওয়ামী লীগের তাহলে ভোট ফেরত করা, যে নির্বাহী আদেশ, ওই নির্বাহী আদেশে যে আইনে করা হয়েছে ওই আইনটাকে তো আমি কালো আইন মনে করি, ওই আইনটাকে তো আমি কালো আইন মনে করতে পারি না। অনেক আইন আছে খারাপ আইন, আমি অমান্য করতে পারি না, কিন্তু আইনটা তো আমি পছন্দ করি না। এবং এটা কি ঠিক হয়েছে? এই আইনেই তো জামাতকে নিষিদ্ধ করছিল আওয়ামী লীগ, তখন কি আপনারা খুশি হয়েছিলেন? হননি তো। আপনি জামাতকে তো এই আইনে করছে নিষিদ্ধ, যে এই সরকার যে নিষিদ্ধ করছে কাজটা ভালো করে নাই অথবা ঠিক করে নাই।
তো ওটাই যদি হতে পারে তাহলে আপনি যে কথাটা রাজ্জাকি ভাই বলেন এটা কিন্তু একটা ভ্যালিড কোশ্চেন, যে এই 25% ভোটারের জন্য আপনার ওই ব্যালট পেপারে কি আছে। আমি সেটাই বলছি যে আপনি বলতেছেন, কি করবে সেটা তো আরেকটা। আপনি বলতেছেন যে এরা এই গণহত্যার জন্য দায়ী, অতএব এদেরকে নিষিদ্ধ করবে। তো করে দেন, দলটা নিষিদ্ধ করে দেন। আপনি তো করেন নাই। আপনি কি করছেন, ওটা বিচার বিভাগের জন্য রেখে দিয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আর নিষিদ্ধের মধ্যে বেসিক কি কোনো পার্থক্য? অবশ্যই প্রথম বলি যে বাংলা ভাষায় নিষিদ্ধ লেখেন আপনি 9 ধ এই একটা অক্ষরও স্থগিতের মধ্যে লাগে না। স্থগিত হলো আরেকটা জিনিস। স্থগিত মানে এটা যে কোনো সময় চেঞ্জ হতে পারে, ওপেন হতে পারে। ওপেন হতে পারে। এখন আপনি যেমন একজন লোককে নিয়ে গেলেন জেলে, জেলে নিয়ে তাকে আপনি আবার জামিন দেন না? জামিন তো দেন, কারণ সিদ্ধান্ত যেহেতু হয় নাই, সিদ্ধান্ত বিচারিত হওয়ার মতো না, তাহলে তাকে যে আপনি নির্বাচনে অংশ নিতে দিলেন না, অন্যায় করছেন। কার প্রতি অন্যায় করছেন? শেখ হাসিনার প্রতি অন্যায় করছেন, কিন্তু আমার জানার দরকার নেই। কিন্তু কিন্তু এই 25% যে ভোটার, আপনি তো এদের প্রতি অন্যায় করলেন রে ভাই। এই অন্যায় করে ইখতিয়ার আপনাকে কে দিছে? এই ভোট কোন দিকে যাবে এখন? এই ভোট অনেক দিকে যেতে পারে। একটু বিএনপি দিকে যেতে পারে, একটু জামাতের দিকে যেতে পারে, একটু অন্য দিকে যেতে পারে, আবার তারা ভোট কেন্দ্রে নাও যেতে পারে। আমার ধারণা এরা ভোট কেন্দ্রে যাবে না।